নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা রং বদল। একটি বেকারের কাহিনী। গল্প পাঠে আমি সোমালি। চলুন গল্প শুনি। ইচ্ছে করলেও কিছুতেই বেলা অবধি বিছানায় পড়ে থাকা যায় না। ভোরবেলায় ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই তো শয্যা কণ্টকী। ঘুম ভাঙতেই একবার ঘড়ির দিকে তাকালো শুভেন্দু, তারপর দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে। আজকের তারিখটার রং লাল। রংটা নাকি উজ্জ্বলতার আর আনন্দের প্রতীক। কিন্তু তাতে শুভেন্দুর কি? শুভেন্দুর কাছে রবি, সোম, বুধ, শনি সবগুলোই একেবারে এক রং। সে রংটার নাম ধূসর। সপ্তাহের সব দিনগুলির একই স্বাদ। সে স্বাদের নাম হচ্ছে বিষাদ। শুভেন্দুর অকাল প্রৌঢ় অম্বলের রুগী দাদা সুখেন্দুর চোখেও যে সপ্তাহের 7টা দিন 7টা চেহারা নিয়ে দেখা দেয়, সেটা টের পায় শুভেন্দু দাদার মুখের চেহারা দেখে। সোমবারের সকালে সেই অবাল্য সংসারে জোয়াল টানা ক্লিষ্ট শীর্ণ মুখে যে অপরিসীম ক্লান্তির ছাপ পড়ে, সে ছাপটা কোন ফাঁকে ফিকে মারতে মারতেই শনিবারের বিকেলে যেন অন্তর্হিত হয়ে যায়। আর রবিবারের সকালে আশ্চর্য অন্যরকম দেখায় সুখেন্দুকে। রবিবারে অম্বলের ভয় অগ্রাহ্য করে বার 3-4 চা খায় সুখেন্দু, বউয়ের কাছে আবদারের জবরদস্তি করে। অকারণ 5বার রান্নাঘরের দরজায় ঘুরঘুর করে, ছোট ছেলেটাকে খুংসুরি করে খেপায়, আর শুভেন্দুকে ছুটি দিয়ে নিজে বাজারের থলি হাতে করে বেরোয়। রবিবারে সুখেন্দুর মুখের রেখাগুলো যেন নমনীয় হয়ে ওঠে, বয়সটা যেন 2-4 বছর কম দেখায়। রবিবারে সুখেন্দুকে দেখলে বিশ্বাস করা শক্ত নয়, একদা সে সুপুরুষ ছিল। শুভেন্দুর রংহীন বিষাদ দিনগুলোর মধ্যে রবিবারটাই বুঝি আরো বিবর্ণ, আরো ধূসর। 7 দিনের মধ্যে বাকি 6টা দিন তবু দাদার ছেলে দুটোকে পড়া বলে দেবার একটা ডিউটি থাকে, আর থাকে গৃহস্থের বাজারটা করে দেবার দায়িত্ব। রবিবারের দিনটা শুভেন্দু সম্পূর্ণ বেকার। রবিবারে ছেলেরা পড়তে রাজি হয় না, আর দৈনিক বাজারের দায়িত্বটা দাদা স্বেচ্ছায় কাঁধে তুলে নেয়। ছেলে পড়াতে কি বাজার করতে যে শুভেন্দুর খুব ভালো লাগে এমন মনে করবার কোনো হেতু নেই, বরং ওই দুটো কাজই ওর 2 চক্ষের বিষ। ভালো লাগে শুধু নিজেকে সংসারের একটু প্রয়োজনীয় মনে করতে পারা, নইলে প্রতি মুহূর্তেই তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কুণ্ঠায় মুখ তুলতে ইচ্ছে হচ্ছে না। কত কষ্ট করে, কত কৃচ্ছ সাধন করে, নিজেকে কতটা বঞ্চিত করে যে দাদা তাকে বিয়ে পর্যন্ত পড়িয়েছে, সে কথা তো সে ভুলে যায়নি। কিন্তু শুভেন্দু দাদাকে কি প্রতিদান দিতে পেরেছে? বিয়ে পাশ করবার পরও এই 4 বছর ধরে দাদার অন্ন ধ্বংসাচ্ছে না। একটাও কাজ জোটাতে পারেনি শুভেন্দু এই 4 বছরে। অথচ IFL সুখেন্দু কোন কাল থেকে চাকরি করছে। সে চাকরি খুব একটা বড় কিছু না হলেও চালিয়ে তো আসছে। মা বাপকে তো শুভেন্দুর ভালো করে মনেই পড়ে না। সবকিছুই দাদাই তাকে হাতে করে মানুষ করেছে, আপ্রাণ চেষ্টায় লেখাপড়া শিখিয়েছে। খাওয়া পড়ার বেলায় নিজের স্ত্রী পুত্রের চাইতেও যতটা সম্ভব উত্তমাংশটুকু শুভেন্দুকে দিয়েছে। দাদার ঋণ শোধ হবার নয়, শুধু ঋণ শোধের মনোবৃত্তি তো নয় শুভেন্দুর, সে দাদার কষ্ট লাঘব করতে চায়। যে আশার স্বপ্ন বুকে করে সুখেন্দু না খেয়ে না পড়ে বিয়ে পাশ করিয়েছে ভাইকে, সেই স্বপ্ন সফল করতে চায়। বেকারত্বের গ্লানি শুভেন্দুর নিজের মনে, নইলে তার অক্ষমতাকে ধিক্কার দিয়ে গ্লানি যোগান দেবার মতো কেউ নেই এই বাড়িতে। শুভেন্দুর বেকারত্বে অসহিষ্ণুতা তো দূরের কথা, এতটুকু আক্ষেপও কোনোদিনও প্রকাশ করতে দেখা যায়নি সুখেন্দুকে। বরং দিনকাল যে কত খারাপ পড়েছে এবং কত ক্ষমতাবানরা কত অসাধু, অসৎ আর হৃদয়হীন হয়ে পড়েছে, তারই নজির দেখিয়ে দেখিয়ে ভাইকে বুঝ দিতে চেষ্টা করে বেচারা। আর বৌদি, সে বেচারি তো নিপাট ভালো মানুষ। বেকার দেওরের সদা বিষণ্ণ মনকে সামান্যতম প্রফুল্ল করে তোলবার জন্য তারও চেষ্টা ত্রুটি নেই।
বুদ্ধি কম, রঙ্গকৌতুকের পদ্ধতিটা জোলো জোলো, কিন্তু ভালোবাসাটা তার জোলো নয়। বৌদিকে দেখলেই মায়া লাগে শুভেন্দুর। এই যেমন কাল রাত্রে শুভেন্দুর ঘরে জলখাবারটা রাখতে এসে বসে পড়ল বৌদি। তারপর বলল, যাক বাবা, একটা দিন অন্তত তোমার ছুটি, ভোরবেলায় আর কেউ এসে ঠেলা মারবে না। ও ঠাকুরপো, বাজারটা একটু তাড়াতাড়ি এনে দাও ভাই, আলু টালু কিচ্ছু নেই, কাল যতক্ষণ প্রাণ চায় বিছানায় গড়াতে পারবে। বৌদির অনুভবের জগতে চরমতম আকাঙ্ক্ষার যদি কিছু থাকে তো সেটা হচ্ছে যতক্ষণ প্রাণ চায় বিছানায় গড়ানো। এছাড়া হবেই বা কি? আরাম আয়েশ ও দুটো কথার বানানি কি কোনোদিন চোখে দেখেছে সে? শেষ রাত্রে বিছানা ছেড়ে ওঠে, মাঝরাত্রে ঘুমে পাথর চোখে সে বিছানায় গিয়ে পড়ে। জ্বর হলে পর্যন্ত যতক্ষণ প্রাণ চায় বিছানায় পড়ে থাকতে পারে না। কিন্তু শুভেন্দু ওর সেই আগ্রহের আশ্বাসকে উড়িয়ে দিতে দেরি করেনি। সঙ্গে সঙ্গে বলেছিল, তা সত্যি, প্রত্যহ হাড়ভাঙা খাটুনি খেটে খেটে পাঠ হচ্ছে, ছুটির দিনটায় তবু একটু জিরিয়ে বাঁচব। উত্তর শুনে বৌদি থতমত খেয়ে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি বলেছিল, আহা, তা যাই বলো, তোমার মতো ইয়াংম্যানরা সহজে কখনো 3 পয়সায় পুঁইশাক আর 5 পয়সার ঢেঁড়সের দায় পোহাতে রাজি হয় না। হ্যাঁ, বুঝতাম ইয়া বড় রুই মাছ, ইয়া এই এত বড় ইলিশ জোড়ার পয়সাটি খাসাচ্ছেন তোমার দাদা, তাহলেও না হয়। বাধা দিয়েছিল শুভেন্দু, দোষটা সম্পূর্ণ দাদার, এটাই বোধহয় তোমার সত্যি ধারণা। হ্যাঁ, কথার সুরে একটু ঝাঁজ ছিলই। এই পিঠে হাত বুলানোর সুর কিছুতেই যেন আর আজকাল বরদাস্ত হয় না। মুখটা কড়ি হয়ে গেল বৌদির। সত্যি, কোন কথায় যে কোন কথায় এসে পড়বে বুঝতে পারে না বেচারা। তবু অপ্রতিভ হাসি হেসে ফেলে বলে, আহা, সে তো ঠিক করাই আছে, তোমার চাকরি হলে আমি রোজ এই এত বড় একখানা করে লেজা খাবো। সেই কড়ি হয়ে যাওয়া মুখের অপ্রতিভ হাসিটা দেখে মায়া এসে গেল। অগত্যাই শুভেন্দুকে হেসে উঠে বলতে হলো, মাছগুলো কি কবন্ধ হবে, না তাদের মুড়োগুলো সদ্গতি করতে ভাগিদার জোটবার তাল খুঁজবে? আজও হঠাৎ ক্যালেন্ডারে লাল তারিখের দিকে তাকিয়ে কেন কে জানে হেসে উঠল শুভেন্দু। তারপর আর একবার পাশ ফিরে শুলো। আচ্ছা, আবার কি ঘুমিয়েই পড়েছিল শুভেন্দু? নইলে ওকে অমন হই হই করে ঘুম ভাঙাতে হলো কেন? ভাঙালো অবশ্য বাড়ির কেউ নয়, হই হই করছে পুলিন, শুভেন্দু স্কুলের বন্ধু পুলিন দাস। স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কমই হয়, কে কোথায় ছিটকে গেছে। তবে পুলিন কাছে থাকে বলে মাঝে মাঝে তাকে দেখতে পায় শুভেন্দু। বেশ দামি দামি শুট করে একখানা মোটর বাইক হাঁকিয়ে যখন তখন রাস্তায় তৎপর হয়ে ছোটাছুটি করে বেড়ায়। আইএ ফেল করে পুলিন যে কি এমন কাজ করে বেড়াচ্ছে বুঝতে পারে না শুভেন্দু। লজ্জায় জিজ্ঞাসাও করতে পারে না, বরং রাস্তায় ওর ওই বীর মূর্তি দেখলেই চোখাচোখি হবার ভয়ে পাশ কাটায়। কিন্তু আজ আর পাশ কাটাবার জো নেই। পাশেই এসে বসেছে পুলিন, বাল্যবন্ধু অন্তরঙ্গ কণ্ঠে সম্ভাষণ করছে। কিরে, কি ব্যাপার, এখনো ঘুমাচ্ছিস মানে? তুই আবার এমন কুম্ভকর্ণে হলি কবে থেকে? শুভেন্দু ধীরে সুস্থে বলে, তুমি বা এমন হামলাদার হয়ে উঠলে কবে থেকে? স্বপ্নের ঘোরে ভাবতে চেষ্টা করছিলাম বাড়িতে ডাকাত পড়লো না বোমাই পড়লো। স্বপ্নের ঘোর? বেলা 8টায় স্বপ্নের ঘোর? তা ভালো, হেসে ওঠে পুলিন। শুভেন্দু আরো ধীরে সুস্থে বলে, কিন্তু ব্যাপারটা কি? পুলিন আসল কথা পারে। আজ আমার ওখানেই যেতে হবে ভাই, খেতেও হবে। শুভেন্দু ভুরু কুঁচকে আসে। অর্থাৎ নেমন্তন্ন? তা লাল কালির চিঠি কই? এই দেখো। পুলিন হেসে ওঠে, তুই কি ভেবেছিস বিয়ের নিমন্ত্রণ করতে এসেছি? সেটা কি এত তুচ্ছভাবে হবে? বিয়ে নয়, বিয়ে নয়, বিলেত। পুলিনের যেন পণ, এক ঝোঁকে বলে শেষ করে ফেলবে না, রসিয়ে রসিয়ে বলবে। বিলেত? শুধু এইটুকুই বলতে পারে শুভেন্দু। পুলিন অমায়িক হাসি হেসে বলে, হ্যাঁ ভাই, এ পোড়া দেশে তো কিছু করে উঠতে পারলাম না, তাই ও দেশটায় একবার ঢু মেরে আসতে যাচ্ছি। আসছে 19 তারিখে যাত্রা। শুভেন্দু কষ্টে জিভের তিক্ততা জিভের নিচে রেখে বলে, ও বিলেত যাচ্ছ? তা নিমন্ত্রণটা কিসের? ফেয়ারওয়েলের নাকি?
পুলিন লাজুক হাসি হেসে ফেলে বলে, আর বলিস কেন দাদার কাণ্ড। কারোর ভাই যেন আর বিলেত যায় না, উনি তাই ভাইকে বিলেত যাবার ছুতো জলসা দেবেন, বিশ্ব শুদ্ধ লোককে নেমন্তন্ন করে খাওয়াবেন, যত সব। শুভেন্দু কঠিন হাসি হেসে ফেলে বলে, পয়সা থাকলে লাখ টাকা খরচ করে বিড়ালের বিয়ে দেওয়ার গল্পটা তো আর বানানো নয়। তা কি পড়তে যাচ্ছ? পুলিন উঠে পড়ে তাচ্ছিল্য ভরে বলে, ধুর, পড়ার ছাই, ওই পড়ার ছুতো আর কি, নাম একটা লেখাতে হয়েছে বটে, দাদার খেয়াল বলে তবু একটু পালিশ হয়ে আয়। আচ্ছা ভাই, তাহলে ও বেলা যেও নিশ্চয়ই। পুলিন ঘর থেকে বেরিয়ে পড়ে। তবু শুভেন্দু মুখ ফসকেই বোধহয় বলে ফেলে, কোন রকম স্কলারশিপ জোগাড় করেছো নাকি? মনের মধ্যে আশার একটা ক্ষীণ আশ্বাস, যদি ফাটা কপাল হঠাৎ কোনো সূত্রে। কিন্তু সঙ্গে সঙ্গেই আশায় ছাই ঢেলে দেয় পুলিন। হেসে ওঠে, বলে, পাগল, দিচ্ছে কে? বিদ্যা তো জানোই ভাই, কেন আর লজ্জা দিচ্ছ? সমস্তই দাদার স্কন্ধে, তা আমার আর দোষ কি বলো? তিনি নিজেই যখন খাল কেটে কুমির আনছেন। ও চলে যাওয়ার পর শুভেন্দু মিনিট খানেক চুপ করে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎই যেন ক্রুদ্ধ আক্রোশে সদ্য পরিত্যক্ত বিছানাটার চাদরখানা টান মেরে তুলে ডেলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঘরের কোণে। এহ, কি নোংরা, কি ময়লা! এই বিছানায় গা ঢেলে শুয়েছিল সে? বছরে কবার ফর্সা করা হয় এই বিছানা? দুবার না একবার? ছি! আর শুধুই কি বিছানা, কোনটা নয়, সারা ঘরেই শ্রীহীনতার ছাপ, সব কিছুই বিবর্ণ কুৎসিত, বাড়ির সমস্ত ভর্তি আবর্জনা এই ঘরেই। হঠাৎ নিজেকে অত্যন্ত অপমানিত বোধ হলো শুভেন্দুর। ঠোঁট কামড়ে ভাবতে থাকে, এইটুকু, শুধু এইটুকুর জন্য সে কিনা এত কুণ্ঠিত, এত লজ্জিত। একটা ময়লা বিছানা, দুবেলা দুমুঠো ভাত, আর অপরের পুরনো বই চেয়ে চিনতে পড়ে নেওয়া, এর জন্য আর দাদার উপর কৃতজ্ঞতার অন্ত নেই তার? কি বোকা শুভেন্দু, কি মুখ্য! শুভেন্দুর মনে হতে লাগলো এতদিন ধরে দাদা যেন ওকে ঠকিয়ে কৃতজ্ঞতা আদায় করে এসেছে। নমস্কার।